तृणमूल कांग्रेस के उम्मीदवार गुलाम रब्बानी विधानसभा चुनाव की सुबह वोट देने के लिए लाइन में खड़े थे। वोट देने से पहले उन्होंने अपने पिता की कब्र पर जाकर दुआ मांगी और फातिहा पढ़ा। फिर वहां से वे सीधे बूथ नंबर 60 पर आए और अपने परिवार के सदस्यों, खासकर अपनी बुजुर्ग मां का हाथ पकड़कर वोटिंग प्रक्रिया में हिस्सा लिया। वोट देने के बाद उन्होंने रिपोर्टरों से कहा कि हर चुनाव से पहले अपने पिता की कब्र पर फातिहा पढ़ना उनकी अपनी परंपरा है। उन्होंने ये भी शिकायत की कि उन्हें अपने विधानसभा क्षेत्र के कुछ बूथों पर ईवीएम से जुड़ी समस्याओं की रिपोर्ट मिली है। उन्होंने दावा किया कि जब वोटर किसी भी पार्टी को वोट देते थे तब भी वीवीपैट पर कमल का निशान दिखता था। उन्होंने कहा कि जब इस मामले में तुरंत शिकायत दर्ज की गई तो संबंधित ईवीएम मशीनें बदल दी गईं। उन्होंने ये भी दावा किया कि इलाके में अभी शांति से वोटिंग चल रही है। रब्बानी ने केंद्र की बीजेपी सरकार और चुनाव आयोग के खिलाफ भी कई शिकायतें की। उनके अनुसार कल रेलवे विभाग की ओर से करीब 450 कर्मचारियों को इस्लामपुर और करीब 550 कर्मचारियों को रायगंज में पीठासीन अधिकारी के तौर पर भेजा गया था। हालांकि उन्होंने ये भी दावा किया कि शिकायत के आधार पर उन्हें वापस भेज दिया गया। আমার বেটা জিতেগা, আমার বেটা জিতেগা, আমি দোয়া করছি আমার দোয়া কামিয়াব হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। ভোট দিলাম, আমার ফান্ডামেন্টাল রাইট এটা। আর দেখে অনেকই খুশি হলো। আমরা যদি ফেয়ার ইলেকশন হবে, টিএমসি আসবে, অনেক মেজরিটি থেকে আসবে, অনেক মার্জিন থেকে আসবে। আর আমরা জানি মমতা ব্যানার্জি আবার ফিরে আসবে। দিস ইজ আওয়ার ডেমোক্রেটিক রাইট। এভরিওয়ান শুড গো অ্যান্ড ভোট and do their democratic right. Thank you very much. হ্যাঁ অবশ্যই। উজমা আজিজ রব্বানি। কেমন লাগছে বাবাকে প্রথম ভোট দিলে? খুবই ভালো লাগছে। আমি আগে বাড়িতেই থাকতাম, কিন্তু এবার এসে দেখেছি, এবার ভোট করেছি, অনেকই ভালো লাগছে। वोट दिए, मेरी बेटियां भी हैं फर्स्ट वोटर एंड दे आर वेरी हैप्पी। और इंशाल्लाह रब्बानी साहब 1.5 लाख से भी ऊपर वोट से जीतेंगे। तो आप तो इस बार प्रचार में भी निकले थे, बहुत जगह पे ये भी है, महिला में बहुत अच्छा प्रभाव भी पड़ा है। तो क्या लगता है इस बार कि महिला का ज़्यादातर वोट किस तरफ? महिला तो मतलब 90% महिला का सारा वोट, मुझे उम्मीद है कि 90% वोट महिला का रब्बानी साहब टीएमसी को ही जाएगा। गांव में जो घूमे तो क्या लगा आपको, मतलब क्या समझ में आया? आप लोगों ने कवर भी किया होगा तो देख रहे होंगे कि महिलाओं में एक अलग सा उमंग, एक अलग सा जुनून रहा इस बार। और एकदम महिलाएं तो बिल्कुल उतर आई हैं। जैसे ममता बनर्जी लीड करती है वैसे महिलाओं को जैसे आगे रखती हैं और महिलाएं बिल्कुल आगे हैं पूरे वर्ल्ड को करने। ভোটটা তো একটা আমাদের গণতান্ত্রিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট। ভোট সবাইকে দেওয়া উচিত আর সবাই ভোট দিবে আশা করি আমি। আর সবথেকে বড় ব্যাপার, আমার মার বয়স অ্যারাউন্ড অলমোস্ট 90 ইয়ার্স। উনি নিজেই চলে গেলেন, আমার সাথে গেলেন আর ভোটটা দিয়ে আসলেন। আর ভোটটা সুস্থভাবে আমার মিসেস শোকরা আজিজ রব্বানি, তারপরে আমার মেয়ে ফার্স্ট টাইম ভোট দিলেন উনি। হ্যাঁ, আর তারপরে আমার ভাইয়ের বউ, আমার বড়টা মেয়ে, উনিও ফার্স্ট টাইম দিলেন, সেকেন্ড টাইম দিলেন উনি। ভোট দেওয়ার আগে বাবার কবর বাবার আমি সবসময় বাবার কবরে আগে ফাতিহা করে তারপরে আমি কোনো কাজ, যেরকম নমিনেশন যেদিন করেছিলাম সেদিনও। কিন্তু আজকে আমি, আমার বাবা এখানকার রাজনীতি করতেন, বাবার ইনফ্লুয়েন্সটা আমি তো পেয়েছি। বাবাকে এত তাড়াহুড়া কী করে বলা যায়? আর বাবার হ্যাঁ কত বছর হলো ওনার প্রয়াণের? ওনার কমপক্ষে 13 বছর হয়ে গেছে। হ্যাঁ, 13 বছর 2013-এ এক্সপায়ার করেছিল, আজকে 13 বছর। তো আজকে গোটা দিন আপনার কী কর্মসূচি? আজকে আমার কর্মসূচি সবকটা বুথ ঘোরার। আর সবথেকে খারাপ লাগলো আমাকে কি একটা বুথে যে বটন টিপছে সেটা বিজেপির সিম্বল পদ্মফুল বাইর হচ্ছে। আমি কমপ্লেন করলাম এসডিওকে, বিডিওকে, ওটা চেঞ্জ করা হয়েছে। আপনার বুথ না অন্য বুথ? না, এই বুথ নম্বর হলো 17। যে কোনো বুথ টিপলেই বিজেপি? হ্যাঁ। তারপর ওটা বন্ধ করে
ওটা চেঞ্জ করা হলো। তারপরে একটা বুথে 55-এ পুলিশ সিআরপিএফ ভিতরে ঢুকে আছে। আমি আইসিকে বললাম, তারপরে বিডিওকে বললাম কী করে সিআরপিএফ ঢুকতে পারে, তো কেউ বাইর করে তারপরে এখন নির্দেশ দেওয়া হয়েছে কেউ ঢুকবে না, আর সুষ্ঠুভাবে ভোটটা হচ্ছে। আর আমরা তারপরে কয়টা বুথে দেখলাম ইভিএম খারাপ হয়ে গেছে, আর ইভিএমগুলো সরানো হলো। যেটা মারাত্মক কালকে হয়েছে ওটা কল্পনার বাইরে। এটা আমি আমার চোখে এই স্বাধীন ভারতে আমরা কোনোদিনে দেখিনি কি এক্সট্রা 1000 প্রিজাইডিং অফিসার কালকে সকাল থেকে এটা নিয়ে গণ্ডগোল হচ্ছে। তারপরে আমি যখন শুনলাম তো এসডিওকে বললাম, তো এসডিও আমাকে বললেন যে স্যার এটা তো রিজার্ভে থাকবে, মানে দে আর ট্রেন্ড অর দে আর নট ট্রেন্ড, ট্রেনিং ইজ গিভেন অর নট। তো স্যার ট্রেন নাই, যদি ওরা ট্রেন না হয়ে থাকে তাহলে ভোটটা কি করে নেবে? এক, আপনি ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেন, তাহলে যদি আপনি রিজার্ভ রাখেন তো। তারপরে হঠাৎ আমি আর সবকটা কোনো সুইপার হলো রেলওয়ে, এটা ডিআরএম থেকে এসেছিল, কিছু সুইপার, কিছু যেটা আমাদের অ্যাটেন্ডেন্ট থাকে অ্যাটেন্ডেন্ট, তারপরে কিছু অফিসার, কিছু আপনার ট্রেন যে পরিষ্কার করে এইগুলোর লোক 1000 এসেছিলো প্রিজাইডিং অফিসার হওয়ার জন্য। হয় আবার ট্রেনিংও করেনি। ট্রেনিং ছাড়াই আসছিল। ট্রেনিং কোথা থেকে করলো? ট্রেন থেকে আসলো, ওদেরকে বলে নির্দেশ দেওয়া হলো কি তোমরা ইসলামপুর আর রায়গঞ্জে যাবে। তো 550 রায়গঞ্জে আর 450 ইসলামপুরে। তো 450টা আগে চলে আসছিল ইসলামপুরে। তারপরে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে আমাদের দলের সুপ্রিমো উনি, তারপরে আমাদের অভিষেক বাবু, উনাকে ফোন করে জানালাম। তারপরে একটা কমপ্লেনও লিখে আমরা পার্টি থেকে দিয়েছি। তারপরে এই 400কে আবার 150 আগে উইথড্র করলো। ওই 500কে নাবার দিয়েছিল, আপনার স্টেশন ছিল কিশোরগঞ্জ, ওরা না নেবে, ওরা আবার চলে গেল বাইরে। ওদেরকে নির্দেশ দেওয়া হলো এখান থেকে বা সিও থেকে বা কেউ কোনো জায়গায় থেকে যে তোমরা নামবে না ওখানে। তো ওরা না নেবে, চলে গেছে। আর যেগুলো ছিল 150 আগে রিলিজ করে দিল। রিলিজ করে আবার তারপরে এই কমপ্লেনের ওখান থেকে খবর আসলো বোধহয়, তারপরে এই 450কে রাতটাই তাড়িয়ে দিয়েছে। এটা এই 450 উর্দু একাডেমির বিল্ডিংয়ে ছিল, আর কোনো মিডিয়াতে আপনাদের কোনো খবরও হয়েছিল। ওই খবরটাই দেখেই আমি খবরটা পেয়েছিলাম। তারপরে জিজ্ঞাসা করলাম, কেউ বলতে পারছে না, এসডিও বলতে পারছে না হাউ দে কেম হিয়ার, ফর হোয়াট পারপাস, এটা কে পাঠাচ্ছে, কেন আসলো, এটা কেউ জানতেন না। বিজেপি নিশ্চয় কন্ডাক্ট করছে ইলেকশনটা। আর বিজেপি, মোদি আর অমিত শাহ, এরা তো এই জালিয়াতি করে পাওয়ারে ক্ষমতায় আসছে। জ্ঞানেশ কুমারকে মিসইউজ করছে, জ্ঞানেশ কুমারকে ইসিআইকে ইউটিলাইজ করছে, সিওকে ইউটিলাইজ করছে। তারপর ইলেকশন কমিশনটাকে, যেটা বোর্ড আছে ওদের, ওটাকে মিসইউজ করছে। মানুষের অধিকারের সাথে খেলাধুলা করছে, মানুষের অধিকারটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আপনারা জানলেন এসআইরে 78,000 ভোটের নাম এখান থেকে একবারে চলে গেল। তারপরে আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট যদি না যেতেন তো ওই 78,000 ভোট আমরা পেতাম না। উনি যাওয়ার ফলে অ্যাডজুডিকেটেড হলো। অ্যাডজুডিকেটেড থেকে আর 32,000 নাম এখনও ডিলিটে আছে। আর তারপরে আগে 17,000 জীবিত মানুষগুলোকে মৃত্যু করে দিল, ডেট করে ভোটার লিস্ট থেকে ডিলিট করে দিল। এগুলো তো চক্রান্ত করছে। আর এগুলো চক্রান্ত করার একমাত্র কারণ যে বাংলাকে ওরা নিতে চায়। আর বাংলার বাহিনী আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাইট করতে হচ্ছে, কিছু মিডিয়ার এগেনস্টে, কিছু আপনার ইডি সিবিআইয়ের এগেনস্টে, আইটির এগেনস্টে, মিলিটারি ফোর্সের এগেনস্টে, ইসিআইয়ের এগেনস্টে, তারপরে অমিত শাহ মোদির এগেনস্টে, তারপরে আপনার কংগ্রেসের এগেনস্টে, সিপিএমের এগেনস্টে, আইএসএফের এগেনস্টে, তারপরে আমাদের হুমায়ুন কবির একটা দল করছে ওর এগেনস্টে। সব দলের এগেনস্টে আমাদেরকে ফাইট করতে হচ্ছে। একাই মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যদি সারা ভারতে কেউ জিজ্ঞাসা করে হু ইজ ডিজার্ভিং দ্য হাইয়েস্ট চেয়ার অফ দি ডেমোক্রেটিক ইন্ডিয়া, এভরিবডি উইল টেল মমতা বন্দ্যোপাধ্যায়। সবাই বলবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকার যুগে একমাত্র একটা
সিঙ্গেল লেডি আছেন, সিঙ্গেল উমেন আছেন, যিনি 13 বছরের দল করে 13 বছরের দলের বয়সে উনি ক্ষমতায় এসেছিলেন, আর আজকে এই ক্ষমতাটাকে ওনার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আর সবথেকে বড় আমি দেখলাম শিলিগুড়িতে যতগুলো হোটেল আছে বাইরের লোক ভরে গেছে। কোথায় ভোটার লিস্টের নাম ঢুকাচ্ছে, কোথায় কী করছে বোঝা যাচ্ছে না কিছু। যার জন্য ডেমোক্রেসিটা আমাদের অ্যাট স্টেক আছে। আমরা স্বাধীনতা ভোগ করতে পারবো কি না আগামী দিনে, এটাও প্রশ্ন চলে আসছে। আমরা ভোট দিতে পারবো কি না, এটাও প্রশ্ন চলে আসছে। এখানকার সংখ্যালঘুদের ম্যাক্সিমাম ভোটটা কাটা হয়েছে কোন কারণে? 78,000-এর মধ্যে 78,000-এর সংখ্যালঘু, 78,000-এ মুসলমান, 78,000-এ মুসলিম। এটা কী ধরনের প্রশ্ন হলো? দিল্লির 32,000-এর সংখ্যালঘু। আর ইভিএমে যেটা খেলা চলছে, ইভিএমটাও আমি দেখছি যে আমি নিজে ভোট দিলাম, আমরা বাইরে হওয়ার পর শব্দটা বাইর হচ্ছে। ইভিএমের মানে হলো বটন টিপলো আবার চলে আসবে সিটিটা, কিন্তু এটা একটু লেট হয়ে যাচ্ছে। ভোটাররা স্যাটিসফাইড না যে আমার ভোটটা হচ্ছে কি না।